আয়োজিত আজকের অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আমি এক্স্যাক্টলি পার্সন ওয়াইজ যাচ্ছি না সময়ের স্বল্পতার কারণে, এবং বিশেষভাবে সারা ফাউন্ডেশনের সারা হসপিটালের এক্সিকিউটিভ ডিরেক্টর মহোদয়কে এবং উপস্থিত সম্মানিত ও আমন্ত্রিত সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ও মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রারম্ভেই আমি তরুণদের জানাই আন্তরিক অভিনন্দন এই স্বেচ্ছা রক্তদান কর্মসূচির মতো একটি জনকল্যাণমূলক ব্যতিক্রমী অনন্য অনুষ্ঠান আয়োজনের জন্য। এ তো সেই পবিত্র কোরআনের বাণী যা অসংখ্যবার আল্লাহ উল্লেখ করেছেন, সৃষ্টির সেবা, সৃষ্টির সেবা অসংখ্যবার। আমি গোনা শুরু করেছিলাম, পরবর্তীতে আমি গুনে গুনে ক্ষান্ত হয়ে গেছি যে কতবার আল্লাহ বলেছেন এই কথাটা। এবং এই তরুণরা আমাদের তাই কোরআনের আলোয় আলোকিত, সৃষ্টির সেবায় নিবেদিত, নিঃস্বার্থ ও পরোপকারী। বিজয় দিবস আমাদেরকে দিয়েছে জাতীয় সত্তা, স্বাতন্ত্র্য, সৃজনশীলতা ও বিকশিত হওয়ার অনুপ্রেরণা। আজ যারা তরুণ তারা ৭১ দেখেনি, যুদ্ধ দেখেনি, শহীদ হতে দেখেনি, পাকিস্তানি বাহিনী দেখেনি, ধ্বংস দেখেনি, দেখেনি কোনো নৃশংসতা ও বিধ্বস্ততা। তাহলে কি তাদের মন এখনো পবিত্রই রয়ে গেছে? অসুন্দর কিছু তাদের চোখে তেমন পড়েনি। আজকের তরুণদের মনে প্রশ্ন, বিজয় তাদের কি দিয়েছে? কোনো অর্থনৈতিক মুক্তি কিংবা কর্মসংস্থান, কোনো সম্ভাবনার আলোকবর্তিকা, কোনো বাতিঘর যা দেখে তরুণরা পথ চলতে চলতে একসময় পৌঁছে যেতে পারে তাদের গন্তব্যে কিংবা তাদের লক্ষ্যে? আমাদের অনেক ব্যর্থতা। দুর্জয় শক্তি তরুণদের আমরা যেমন ব্যবহার করতে পারিনি, তেমনি সঠিক পথে পরিচালিত করতেও পারিনি, দেখাতে পারিনি তাদের আশার আলো। শুধু তাদেরকে বিষোদ্গার করি, তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, সারাদিন সেলফোন নিয়ে থাকো। তাদের এই অবস্থার জন্য আমরাই দায়ী। আমরা তাদের শেখাতে পারিনি নৈতিকতা, আদর্শ মূল্যবোধ, সহমর্মিতা, সমবেদনা, এমনকি তাদের জীবনে সুকুমার বৃত্তিগুলোকে পাপড়ি মেলার অবকাশটুকু আমরা দিইনি। আমরা তাদের কেবল শিখিয়েছি কিভাবে অবলীলায় ধনী হওয়া যায়, বিত্ত বৈভবের মালিক হওয়া যায়, অসুস্থ প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে কিভাবে সম্পদ আহরণ করা যায়। আমরা বিজয়ের মান রাখতে পারিনি। অশুভ তৎপরতায় জাতিকে করেছি ক্ষতবিক্ষত। ৭১-এর বাংলাদেশ আর আজকের বাংলাদেশে যোজন যোজন ব্যবধান। তরুণরা প্রায় সবই ডিজিটাল। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সার্টিফিকেট সর্বস্ব জ্ঞানের ছড়াছড়ি। তরুণরা বেকার থাকতে চায় না, চায় কর্মমুখী হতে। মান্ধাতার আমলের সিলেবাস তারা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারে না। নতুন বলয়ে এই তরুণরা যেতে চায়। তারা কাজ চায়, ক্লাসে লেকচার শুনে শুনে ঝিমুতে চায় না। লেখাপড়ার সাথে তারা উপার্জন করতে চায়, যেমন উন্নত দেশগুলোতে হয়। তারা নমনীয়তা এবং ফ্লেক্সিবিলিটি চায়। বাধা ধরা নিয়ম তাদের মোটেই কাম্য নয়। মোটা দাগে তারা পরিবর্তন চায়, পরিমার্জন চায়, পরিশোধন চায়। জীবনটাকে তারা অর্থবহ করতে চায়, হতাশা চায় না, চায় লক্ষ্য স্থির করতে। আজ তাই আমি আমার বক্তব্যটা কিছু তাদের এই ব্যতিক্রমধর্মী আয়োজনের কারণে বক্তব্যটাকেও আমি একটু ভিন্ন ধর্মী করেছি, ব্যতিক্রমী করেছি। আজ থেকে ১৯ বছর আগে যে নেপাল অস্ট্রেলিয়ার সাথে যৌথ প্রোগ্রামের আওতায় ট্যাফের মতো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিল কাঠমান্ডুর মোড়ে মোড়ে, আমরা কেন পারিনি? তরুণদের প্রশ্ন আমিই করছি। আমরা কারিগরি শিক্ষার মন্ত্রণালয় খুলেছি, কারণ ওই মন্ত্রণালয়ে একজন সচিব পদায়ন করা যাবে। কিন্তু কোনো উন্নত দেশের কারিগরি শিক্ষার সাথে যৌথ হাত হতে পারেনি, এবং আমরা কোনো জয়েন্ট ভেঞ্চারও নিতে পারিনি। তরুণদের বঞ্চিত করেছি বই তো নয়। আজকের বিজয় দিবস তাই তরুণদের জন্য প্রতিশ্রুতির দিবস। দেশের তরুণ সমাজের এত ডিগ্রির কোনো দরকার আছে কি?
তাদের দরকার সফট স্কিল, বিশ্ব চাহিদা পূরণের জন্য। কারণ বিশ্বায়নের এই যুগে আমাদের তরুণরা কি গর্তে ঢুকে থাকবে? তাদের বিভিন্ন দেশের ভাষা শেখা দরকার। আজ থেকে 25 বছর আগে অস্ট্রেলিয়ার প্রতিটি সরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে যে কোনো একটি বিদেশি ভাষা শেখা বাধ্যতামূলক আমি দেখে এসেছি আমার সন্তানদের নিয়ে যাওয়ার বদৌলতে। আমরা করতে পেরেছি কি? আমাদের তরুণরা অত্যন্ত মেধাবী, তাদের চাকরি জোগাড় করে দেওয়ার দরকার নেই। ভালো কমিউনিকেশনের জন্য তাদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলাটাই আমাদের দরকার। আমি দুটো উদাহরণ দিই, বাস্তব উদাহরণ। এই দুটো না দিয়ে পারছি না। একটা হচ্ছে আমার খুব ক্লোজ রিলেটিভ, আরেকজন হচ্ছে আমি যে সাবা ফাউন্ডেশনে কাজ করি, যেখানে বোর্ড অফ ডাইরেক্টরেটের ডাইরেক্টর এবং আমি একজন নীতি নির্ধারক। সেই সাবা ফাউন্ডেশন সম্পর্কে আপনাদেরকে একটু বলি। ইস্টার্ন হাউজিংয়ে দ্বিতীয় ফেজে এই অফিসটা রয়েছে। এটা দুস্থ নারীদের নিয়ে অর্গানাইজেশন। আসলে আমি দুস্থদের নিয়ে কাজ করা খুব পছন্দ করি। হ্যাপ নার্সদের কাছে পাশে থাকতে চাই আমি, যারা হ্যাপস তাদের কাছে থাকতে চাই না। তাদের জন্য বহুজন আছে। তো সেই দুস্থ নারীদের সেই সাবা ফাউন্ডেশনে কাজ করতে করতে আমি খুব ভাবতাম এই তরুণ সমাজ নিয়ে, এবং ওখানে আমি কয়েকবার প্রপোজও করেছি তাদেরকে, কিন্তু খুব একটা সাড়া মেলেনি। অন্যান্যদের কাছ থেকে আমি কোনো পাইনি, সমর্থন পাইনি। কারণ আজকে এই বিদেশি ভাষাটার যে কি গুরুত্ব আমি আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। এটা একটা সফট স্কিল এবং আনপ্যারালাল সফট স্কিল। কেন? কারণ আমি 2000 সালে 25 বছর আগে দেখে এসেছি অস্ট্রেলিয়া, হয়তো আরো আগে তারা খুলেছে, প্রত্যেকটা স্কুলে এক একটা বিদেশি ভাষা শিক্ষা দেয়। আমাদের দেশে ব্যাঙের ছাতার মতো এত প্রাইভেট ইউনিভার্সিটি কোনো বিশ্ববিদ্যালয় কি দিতে পারে না? পারে নাকি? আমি তাই এই শতসকে দাবি জানাবো, শতসের কাছে, যে তারা যেন প্রেশার ক্রিয়েট করে ইউজিসিতে, প্রেশার ক্রিয়েট করে মন্ত্রণালয়ে, প্রেশার ক্রিয়েট করে কারিগরি শিক্ষা কেন্দ্রে, প্রেশার ক্রিয়েট করে যেন অন্যান্য অর্গানাইজেশন, সংশ্লিষ্ট অর্গানাইজেশনে, যাতে এই বিদেশি কোনো ভাষা শেখার জন্য স্কুল না হোক, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বাধ্যতামূলকভাবে একটি কেন্দ্র খোলা হবে, যাতে আমাদের তরুণরা আত্মবিশ্বাসী হয়, ভাষা শিখে তারা যে দেশে যেতে চায় সেই দেশে বুক ফুলিয়ে কাজ নিয়ে ওয়ার্ক ভিসায় ঢুকতে পারে। ফকিরা ভিসায় নয়, ভিজিটিং ভিসায় নয়, চাটুকারিতায় নয়, কোনো রকম মিথ্যাচারিতায় নয়, সৎ পথে থেকে। আমাদের তরুণরা অত্যন্ত মেধাবী, তাদের কমিউনিকেশনের জন্য তাদের যোগ্য এবং দক্ষ করে গড়ে তোলা এত দরকার যে উন্নত বিশ্বে কতজন বিশ্ববিদ্যালয়ে যায় বলুন তো? আমি দেখে এসেছি, মোটামুটি আমি 35 বার বিদেশে গেছি, 25টা কান্ট্রিতে। আমি কিন্তু ওইসব দেশে বিশ্ববিদ্যালয় পড়ুয়া বেশি পাইনি, সব ওভারসিজ স্টুডেন্ট, মানে বিদেশি ছাত্র, কিছু বাংলাদেশি, কিছু পাকিস্তানি, কিছু অন্যান্য দেশে। তারা যায় ওখানে পড়তে, থাকার জন্য। তো তারা কারিগরি শিক্ষা, আসলে ওই দেশের মানুষগুলো কি করে, তরুণরা কি করে? কারিগরি শিক্ষা লাভ করে অল্প বয়সে উপার্জন করে, জীবনটাকে উপভোগ করে। তাই এদেশেও তরুণদের জন্য চাই দক্ষতা, জ্ঞান ও মানসিকতা বিকাশের জন্য কর্মমুখী শিক্ষা। আমি আবার বলছি, কর্মমুখী শিক্ষা, সার্টিফিকেটদারি শিক্ষা নয়। সস্তা সার্টিফিকেটের কোনো মূল্য নেই। আজ বেকার হয়ে বাবা মার গালি খায়, ভর্ৎসনা শুনে তারা ঘরে বাইরে সমানে অনাদৃত, অবহেলিত, উপেক্ষিত, সমালোচিত। সুতরাং তাদের জন্য আমাদের কিছু করা উচিত, যেটা উন্নত বিশ্বে আছে। আপনারা হয়তো শুনে থাকবেন উন্নত বিশ্বের স্যান্ডউইচ কোর্স। স্যান্ডউইচটা কি? এখানে কিছু অভিভাবক আছেন, আমি তাদেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই। স্যান্ডউইচ কি আপনারা জানেন? দুই পাশে 2 পিস রুটি থাকে, মাঝখানে পুর থাকে, রাইট? তো উন্নত বিশ্বে এই স্যান্ডউইচ কোর্স ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ ইউনিয়নভুক্ত দেশগুলি এবং ইউকেতে এই স্যান্ডউইচ কোর্স আছে।
এই কোর্সটা কি আপনাদের প্রশ্ন জাগে। ওই 2 পিস রুটি হলো 2 বার আপনারা পড়াশোনা করবেন 2 বছর, আর মাঝখানের 1 বছর আপনারা কাজ করবেন, এবং কাজ করে তরুণরা কিন্তু তাদের পরবর্তী বছরের খরচটা উঠিয়ে নিতে পারে। তাহলে এই যে তরুণদের জন্য যে উন্মুক্ত রয়েছে যে বাতায়ন, সেই বাতায়নের খবর কি আপনারা পেয়েছেন? কারিগরি শিক্ষা কেন্দ্র কি দিয়েছে? কারিগরি মন্ত্রণালয় দিয়েছে? কারিগরি প্রতিষ্ঠান দিয়েছে? কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান? একটু হাত তোলেন কেউ যদি আমার আগে বলার আগে পেয়ে থাকেন। যিনি জানেন এই স্যান্ডউইচ কোর্স সম্পর্কে, আমি তাকে হাত তুলতে বলছি, আমি দেখে খুশি হব। আমি একটু অসুস্থ, করবেন আমাকে, তবু আপনাদের আমন্ত্রণে এসেছি। তাই সবকিছু মনে রাখতে পারি না, খেয়ে হারিয়ে যায়। কিছুটা হলেও আমি একটু লিখে নিয়েছি। আমি যে একটু তা দেখে বলছি, এটাও একটু ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি অন্যান্য আমলাদের মতো এক্সটেম্পো বলে যেতে পারতাম, কিন্তু সেই কথায় না থাকতো কোনো তথ্য, না থাকতো কিছু, শুধু ভাষার চাটুকারিতা আর বক্তব্যের সুললিত একটা ধারা। আমি সে বক্তব্য দিতে চাই না। আমার বক্তব্যে আমি কিছু ইনফরমেশন, কিছু তথ্য দিতে চাই, যে তথ্য দ্বারা এই তরুণ সম্প্রদায় সমৃদ্ধ হবে, তরুণদের অভিভাবকরা অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে। এমনকি উন্নত বিশ্বে আপনারা জানেন ছোট ছোট সার্টিফিকেট কোর্সও চালু আছে, 3 মাসের 6 মাসের কোর্স। আমাকে হাত তুলে বলেন কোন কোন বিশ্ববিদ্যালয়ে এটা চালু আছে? আছে? তাহলে আমি এই সতর্ককে আমার আন্তরিক অনুরোধ এবং দাবি জানাবো যে তারা যেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভিসি প্রফেসরদের সাথে দেখা করে তাদের এই বক্তব্যগুলো পেশ করে, যে আমাদের তরুণদের জন্য আপনারা কি করছেন, তাদের কর্মমুখী করার জন্য আপনারা কি করছেন। একটা চাকরির জন্য আপনারা জানেন কত লক্ষ মানুষ প্রতিযোগিতা করে। কেন কেন তরুণদের এই অসহায়তা? কেন তরুণরা এত কর্ম থেকে বঞ্চিত, কর্মবঞ্চিত? কেন তরুণদের কোনো উন্নয়ন নেই? আমাদের দেশের তরুণরা কি কোনো দেশের থেকে কম দক্ষ, কম বুদ্ধিমান, কম মেধাবী? না। তো আপনারা প্রেশার ক্রিয়েট করবেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যে তারা যেন এই সার্টিফিকেট কোর্স চালু করে। অবশ্যই চালু করে। আরেকটা আমি সুখবর আপনাদের দিতে চাই। আপনারা হয়তো জানেন না, উন্নত বিশ্বে যে স্কলারশিপগুলো দেওয়া হয় সেটা সম্পর্কে আমি একটু পরে বলবো ডিটেলস। সেই স্কলারশিপগুলো কিন্তু গরিবের সন্তানদের দেওয়া হয়, বড় লোকের সন্তানদের নয়। আপনাদের অবগতির জন্য আমি ফের বলছি, বড় লোকের সন্তানদের জন্য 20 লাখ, 30 লাখ, 40 লাখ টিউশন ফি দিয়ে ভর্তি করে তারা, কিন্তু গরিবের সন্তানদের জন্য এই ফ্রি ফুল ফান্ডেড স্কলারশিপগুলা, যা অনেকেই জানেন না। সুতরাং আপনাদের আজ থেকে অন্য রকম চিন্তা করা উচিত। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত পাশ করিয়েই ছেড়ে দিন না বিশ্বে। আমি একটু উদাহরণ দিতে চাই। এই সাবা ফাউন্ডেশনে আমি আবার সরে গেছি আমার জায়গাটি থেকে। এই আমি যে সাবা বাংলাদেশে কাজ করি, সেখানে একজন দর্জি আছেন, মহিলা দর্জি, আমি নামটা ইচ্ছে করেই বলছি না। তার হাজব্যান্ড একজন ড্রাইভার, তার একটি মাত্র সন্তান ছিল। যখন ক্লাস 9-এ পড়ে তখন আমার কাছে নিয়ে এসেছিল। ও এনে আমাকে বললেন, ম্যাডাম একটু দোয়া করে দেন। আমি ওর মাথায় হাত রেখে শুধু একটা কথাই বললাম, বাবা ইংরেজি ভাষা শিখতে পারবে দেশের তরুণদের জন্য, কারণ আমার এই সন্তানদের আমি অনেক ভালোবাসি। সেই ছেলেটা কি করলো জানেন? ক্লাস 9-এ যার মাথার উপর হাত রেখে বলেছিলাম, বাবা তুমি ইংরেজি শিখতে পারবে, তোমার মোবাইলই আছে। বলে, মা তো আমাকে ওই টাচ মোবাইল ধরতে দেয় না। আমি বলি, মায়ের সামনে বসেই দেখো। তখন সে ওই মোবাইল থেকে স্পোকেন ইংলিশের যতগুলো কোর্স, ফ্রি কোর্স আছে
সেগুলো করে নিজেকে তৈরি করে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে সে কিন্তু জিপিএ 5 পায় নাই, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। এসএসসি এসএসসি কোনোটাতেই সে জিপিএ 5 পায়নি। সে ইংলিশ কোর্স করে আইএলটিএস দিয়ে একেবারে টায় টায় নাম্বার পেয়ে বর্তমানে লন্ডনে সে আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপে পড়াশোনা করছে। আমার কথা হলো যে এই একজন ওয়ার্কার এবং ড্রাইভারের সন্তান, একমাত্র সন্তান যদি আন্ডার গ্র্যাড স্কলারশিপে যেতে পারে, ওয়াই নট এই 2 নম্বর ইউনিয়নের এখানকার সন্তানরা কেন পারবে না তারা যেতে? আমি তাদেরকে, আমার দ্বারা যদি 10 জনও উৎসাহিত হয়, আমার সেখানেই সার্থকতা। কারণ তারা দেশের জন্য, জাতির জন্য, নিজের জন্য, পরিবারের জন্য কিছু করতে পারবে। আমি আপনাদের অবগতির জন্য বলছি যে কিছু কোর্স আছে, শর্ট কোর্স। কোন কোন কোর্সের কথা? হয়তো আপনাদেরকে বিসি প্রবিসি জিজ্ঞেস করবে তোমরা কি কি কোর্স চাও, আপনারা নিঃসংকোচে নির্দ্বিধায় বলবেন কমিউনিকেশন কোর্স, টাইম ম্যানেজমেন্ট কোর্স, টিম ওয়ার্ক অ্যান্ড কোলাবোরেশন, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং। এগুলো তো তরুণদের জন্যই। এছাড়াও রয়েছে ডিজিটাল প্রযুক্তির কোর্স, যাতে সাইবার সিকিউরিটি থেকে শুরু করে, সাইবার সিকিউরিটি বেসিক থেকে শুরু করে আপনার প্রাথমিক কোডিং, প্রোগ্রামিং, ওয়েব ডিজাইনিং, কি নেই ওই সব কোর্সে। আপনারা খুঁজে খুঁজে সেই সব কোর্সের নাম লিখে নিয়ে যাবেন, যেগুলি আপনারা খুলছেন না কেন। এর জন্য তো উচ্চ মাধ্যমিক ডিগ্রি থাকলেই চলে, অনার্স পাস করতে হয় না, মাস্টার্স করতে হয় না। শুধু জানেন না বলে আপনারা পথ চলতে পারছেন না। তরুণদের সাহসী হতে হবে, দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়তে হবে সমগ্র বিশ্বব্যাপী। আত্মকর্মসংস্থানমুখী শিক্ষা, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আপওয়ার্ক, ফাইবার নেটওয়ার্ক দরকার। আমি আমার কাজিনের ছেলেকে দেখেছি, ইন্টারমিডিয়েট পাশ করে, অবশ্য সে 2টাতেই জিপিএ 5 পেয়েছে, সরকারি বৃত্তিও পেয়েছে, কিন্তু সে পড়া বন্ধ করে দিয়েছে, কারণ লাখ টাকার উপরে সে রোজগার করে। এখন বলে যে খালামণি আমি আর পড়তে পারবো না, পড়াশোনা আমার ভালো লাগে না, আমি একটা এই 10-20 জন নিয়ে আমি একটা কোম্পানি খুলবো। আমি বলি খোল, তোর পড়ার দরকার নেই, তোর সার্টিফিকেটের দরকার নেই, তুই সার্টিফিকেটের ঊর্ধ্বে উঠে গেছিস। তো আমার বোনের কাজিনের ছেলে যদি ইন্টার পাস করে সে পারে এই পর্যায়ে চলে যেতে, শুধু এই আপওয়ার্কের কাজ করে। এখানকার তরুণরা, ঢাকার তরুণরা তো ওই খুলনার তরুণের থেকে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি মেধাবী, অনেক বেশি সুদূর প্রসারী তাদের দৃষ্টিভঙ্গি, তাদের পক্ষে আরো বেশি সম্ভব। উদ্যোক্তা উন্নয়নের জন্য বিবিএমবি এর দরকার ফিনান্সিয়াল লিটারেসি কোর্স, আর্থিক ব্যবস্থাপনা, মার্কেট অ্যানালিসিস, একই সাথে স্পোকেন ইংলিশ। আপনারা এগুলোর জন্য কি প্রেশার ক্রিয়েট করতে পারবেন না? 27 থেকে আপনারা সমস্যারে বলুন, পারবেন কি পারবেন না? অনেক ধন্যবাদ। ইউটিউব থেকে সহজেই শিখুন, টাকা ব্যয় না করে অনেক কোর্স আছে। এসব কোর্স বাধ্যতামূলক করা দরকার। ইউজিসি কেবল পারে বাধ্যতামূলক করতে, আর আপনারা যদি ইউজিসিতে গিয়ে চাপ দেন অবশ্যই তারা করতে বাধ্য হবে। তরুণদের কাছে একটা অনুরোধ, সস্তা সার্টিফিকেটের পিছনে আপনারা ছুটেন না, জীবনমুখী ও কর্মমুখী শিক্ষা লাভ করুন, যে শিক্ষা আপনাকে কারোর মুখাপেক্ষী করবে না। আপনারা স্বেচ্ছাসেবক হন। আপনারা আরেকটা আপনাদের জন্য সুখবর, আপনারা যদি স্বেচ্ছাসেবার সাথে নিয়োজিত থাকেন, এই সদস্যের সাথে আপনারা যদি সক্রিয়ভাবে লেগে থাকেন, এখানকার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটাও কিন্তু আপনাকে বিদেশে কাজ পাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে। ওই আপনার বিএমএ পাশের বিবিএমবি এর সার্টিফিকেট নয়, ওর থেকে দামি সার্টিফিকেট হচ্ছে আপনি কোনো স্বেচ্ছাসেবার সাথে নিয়োজিত, এনগেজ ছিলেন কিনা, এটা তারা দেখবে। মানসিক স্বাস্থ্য সচেতনতা কোর্স, এগুলো আমি সতোষকে বলছি, তারা চাইলেই এগুলো শুরু করতে পারে। তার সাথে অবশ্যই আমাদের এই, আমি আন্তরিক অভিনন্দন জানাই সারা ফাউন্ডেশনকে এবং সারা হসপিটালের কর্তৃপক্ষকে, তারা তাদের পাশে থাকতে পারে। আপনারা তাদের সহযোগিতায় এবং আরও অন্যান্যদের সহযোগিতায় স্ট্রেস ম্যানেজমেন্ট কোর্স, স্বাস্থ্য সচেতনতা কোর্স, ফার্স্ট এইড কোর্স,
প্রাথমিক স্বাস্থ্য জ্ঞান কোর্স, স্টার্ট আপ বেসিক কোর্স, এটা অবশ্য তাদের সহযোগিতা ছাড়াই আপনারা পারবেন, ডিজাইন থিঙ্কিং কোর্স এগুলো, এবং সমস্যা চিহ্নিত করে তার সমাধান তৈরি করার কোর্স, এগুলি কিন্তু সতোষ অনায়াসে করতে পারে। সতোষ শুধুমাত্র বছরান্তে একটা দুটো অনুষ্ঠান করে এই ঝিমিয়ে থাকবে, আমি সেটা আশা করি না। আমি সতোষকে অনুপ্রাণিত করতে চাই, কর্মের প্রতি কর্মমুখী করতে চাই, বাস্তবমুখী করতে চাই। এছাড়া অনলাইনে কয়েক বন্ধু মিলে আন্তর্জাতিক কোর্সগুলো করে ফেলুন না, যা বিশ্বমানের। কি কি আছে বিশ্বমানের অনলাইনে কোর্সগুলি? খুব একটা কিন্তু টাকা পয়সা দিতে হয় না। আপনাদের জন্য আমি এগুলো খুঁজে খুঁজে কাল রাতে বের করেছি, রাত 12টায় ঘুমিয়েছি। ডাটা সায়েন্স, এআই অ্যান্ড মেশিন, ডিজিটাল মার্কেটিং, এরপরে হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু আপনারা অনলাইন থেকেই করতে পারেন। আমার কাজিনের ছেলেটা কিন্তু তাই করেছে। তো আপনারা কেন ঝিমিয়ে থাকবেন বলেন? বিদেশে আপনাকে চাকরির নিশ্চয়তা দেয় একমাত্র স্যান্ডউইচ কোর্স, আপনারা সেই কোর্সের দিকে চাপিয়ে পড়ুন, সেই কোর্সটাতে আপনারা অ্যাডমিশন নিন। আপনার উপার্জন দিয়ে আপনি পড়তে পারবেন। আরেকটা অনুরোধ আমি আপনাদের করব, তরুণদের, আপনারা এজেন্সির পিছনে ছুটেন না। এজেন্সি আপনাদের কাছ থেকে তো নেবে না, আপনাদের বাবা মার কাছ থেকে নেবে লক্ষ লক্ষ টাকা। যে কোটিপতি সে যাক, তার ছেলে যাক, আপনারা যেন না। আপনি নিজেই পারেন। আপনি হয়তো জানেন না, কানাডাতে 3 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা দেওয়া হয়, যেটাকে বলে PSWV। আপনি অ্যাপ্লাই করুন না। স্যান্ডউইচ কোর্স আছে শুধু ইউকে আর ইউরোপে, আগেও আমি বলেছি। লেস্টার বি পিয়ারসন ইন্টারন্যাশনাল স্কলারশিপ আছে, যা ফুল ফান্ডেড। ইয়র্ক ইউনিভার্সিটিতে আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ। এছাড়া লো টিউশন ফিতে আপনাদের জন্য রয়েছে জার্মানি, দক্ষিণ কোরিয়া, চায়না, এসব দেশ। এখানে আপনারা আপনাদের ছেলেপেলেকে পাঠাতে পারেন। নেদারল্যান্ডে রয়েছে অরেঞ্জ টিউলিপ স্কলারশিপ। আমি জানি না আপনারা কখনো এর নাম শুনেছেন কিনা, শুনে থাকলে হাত তুলবেন। এরাসমাস ইউনিভার্সিটিতে আছে হল্যান্ড স্কলারশিপ। সিঙ্গাপুরে আছে আন্ডারগ্র্যাডদের জন্য NTU আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপ। দক্ষিণ কোরিয়ায় JKS, এগুলো কিন্তু সব সরকারি টাকা, মানে আপনাদের খুব কষ্ট হবে না, সরকারিটায় যেতে কষ্ট হয় না। গ্লোবাল কোরিয়ান স্কলারশিপ। জাপানে আন্ডারগ্র্যাড স্কলারশিপ আছে, যেমন MEXT, MEXT, APU MEXT স্কলারশিপ। চায়নাতে CSC স্কলারশিপ, কনফুসিয়াস ইনস্টিটিউট স্কলারশিপ। মালয়েশিয়াতে রয়েছে MIS, UTM, UPO। তুরস্কে রয়েছে টার্কি গভর্নমেন্ট স্কলারশিপ। সৌদিতে রয়েছে KU স্কলারশিপ, UAE ইন্টারন্যাশনাল স্কলারশিপ, আরও অসংখ্য। বাংলাদেশের তরুণরা, মুসলিম তরুণ, তারা কেন এখানে কম্পিট করতে পারবে না? আমি জানতে চাই। অভিভাবকদের কাছ থেকেও আমি প্রতিশ্রুতি নিতে চাই যে তারা তাদের সন্তানদেরকে এই দিকে ধাবিত করুন। শুধু দেশের বুকে চাকরি নেওয়াবেন, লক্ষাধিক টাকা ঘুষ দিবেন, হারাম দিয়ে চাকরি শুরু করবেন, হারাম দিয়ে রোজগার শুরু করবেন, হারামের মধ্যে থেকে জীবন পরিচালিত করবেন, তারপর তার কি কোনো পণ নাই কি কোনো ঠিকানা? 3.5-তে যাবেন না, আপনিও যাবেন, আপনার সন্তানও যাবে। তাহলে আপনারা তাদের জন্য কোন পথে তাদেরকে পরিচালিত করছেন? কোন পথে তারা যাচ্ছে? একটি কথা মনে রাখতে হবে যে শুধু ইংরেজিই নয়, যে দেশে আপনি যেতে চান সেই দেশের ভাষাই আপনাকে শিখতে হবে। আমি মনে হয় বেশি সময় নিয়ে ফেলছি কি? আপনাদের কি খুব বেশি সময় নিয়ে ফেলছি তথ্যগুলো দেওয়ার জন্য? আপনারা শুনতে আগ্রহী না হলে আমি বলবো না। আজকের এই অনুষ্ঠানে সতোষকে আমি বলতে চাই, প্রত্যেকটি পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে গিয়ে এম্বাসি এবং হাই কমিশনের সাথে যোগাযোগ করে জয়েন্ট ভেঞ্চারে ভাষা শেখার মতো সফট স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু করতে হবে। সতোষকে আমি দায়িত্ব দিয়ে যেতে চাই। আমি শুধু বক্তব্য রাখার জন্য এখানে আসিনি, মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য আসিনি। আমি এসেছি সতোষকে দায়িত্ব দিতে আর তরুণদেরকে উৎসাহিত করতে। আর এজন্য যেখানে যেখানে যেতে হবে তা সতোষ যাবে। সতোষ যদি চায়
আমার আমার কাছ থেকে অ্যাডভাইস নিতে পারে, আমার সাথে থেকে কনসাল্ট করতে পারে, কোথায় কোথায় গেলে কিভাবে কি হবে, কিন্তু তাদের করতে হবে। শতাশ গা বাঁচিয়ে চলতে পারবে না। আমি দেখতে চাই, আমি শতাশের সঙ্গে আছি, থাকবো। আমি আজ বিজয় দিবসে এই প্রতিশ্রুতি দিতে চাই, কিন্তু আমি শতাশের কাছ থেকেও আমি প্রতিশ্রুতি চাই যে তারা তরুণদের জন্য অর্থবহ কিছু করবে, শুধু আনুষ্ঠানিকতার অনুষ্ঠান নয়, বাস্তবমুখী কর্মমুখী। আপনাদের স্পুন ফেড হওয়ার কোনো সুযোগ নাই। তরুণদের বলছি, আপনাদের সুযোগ আপনাকেই খুঁজে নিতে হবে, লক্ষ্য স্থির করতে হবে নবম শ্রেণী থেকে, এবং সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ এগোতে হবে। সেলফোনের মাধ্যমে নিজেকে উন্নত করতে হবে। ইলন মাস্ক আপনাদের জন্য কিন্তু দ্বার খুলে দিয়ে গেছে। সবাই বলে ইলন মাস্কের এআই চাকরি নষ্ট করে ফেলবে, তাই ইতালিতে আপনারা জানেন হয়তো ইলন মাস্কের এই এআই খোলা সম্পূর্ণ আইনগত নিষিদ্ধ, জেলে যেতে হয়, জেলে যেতে হয়। এআই সাহায্য নিয়ে কোনো অফিসিয়াল ওয়ার্ক করতে জেলে যেতে হয়। বাংলাদেশে এখনো শুরু হয় নাই, শুরু হবে, অচিরেই হবে। তার আগে আপনারা এই সুবর্ণ সুযোগটা হেলায় না হারিয়ে গ্রহণ করুন, গ্রহণ করতে শিখুন। শুধু প্রবেশের অপেক্ষা মাত্র। ইলন মাস্ক তো উইন্ডো খুলেই রেখেছে। আপনারা জানেন মহামান্য প্রধান উপদেষ্টা উনি কিন্তু বলেছেন, সে মহোদয় বলেছেন যে জাপান অসংখ্য কেয়ার গিভার নেবে। শতাশকে আমি বলতে চাই, এই কেয়ার গিভিং এর জন্য যদি তারা কোনো ইয়ে করতে চায়, কোর্স করাতে চায় ইয়াংদের, তো আমাদের সাবা ফাউন্ডেশনে এমটি স্পেস আছে। আমি তাদেরকে কম ভাড়ায় এই স্পেসটা দেওয়ার জন্য সর্বান্তঃকরণে সচেষ্ট থাকব। আর এই কেয়ার গিভিং এর কোর্সটা 3 মাসের করে আপনার ছেলে বা মেয়ে জাপানিজ ভাষা শিখে একেবারে টনটন করে এগিয়ে যাবে এয়ারপোর্টের দিকে, প্লেনে উঠে চলে যাবে জাপান। আপনাকে কষ্ট দিবে না। আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনার বাচ্চাদেরকে আপনি ডিগ্রিধারী করে বেকার বানিয়ে ঘরে বসিয়ে রেখেন না অসহায়ের মতো। আপনারা তাদেরকে কর্মমুখী করে ছেড়ে দেন বিশ্বব্যাপী। আমাদের পবিত্র কোরআনে বলেছে যে নামাজ পড়ে তোমরা বেরিয়ে পড়ো। এই বেরিয়ে পড়তে কি আপনার ঘরের থেকে কয় পা ফেলে বেরোতে বলছে? না, সুদূর চীন দেশ যেতে বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আপনারা কোরআন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে থেকে কিভাবে জনকল্যাণ করবেন, নিজের কল্যাণ করবেন? যে নিজের কল্যাণ করতে পারে না সে তো জনকল্যাণও করতে পারে না। শতাশের এই জনকল্যাণমুখী কর্মকাণ্ড কতদিন স্থায়ী থাকবে? একদিন হয়তো অভিভাবকরাই বলবে ঘরের খেয়ে বোনের মশার কত তাড়াবে। তাই শতাশকেও স্বাবলম্বী হতে হবে। আর শতাশকে যদি স্বাবলম্বী হতে হয় তাহলে এই সব কোর্স তাকে করাতে হবে। ইংরেজির পরে আপনি চাইনিজ ভাষা শিখতে পারেন চাইনিজ কোম্পানিগুলোতে কাজ পাওয়ার জন্য। আরবি ভাষা শিখতে পারেন আপনি মধ্যপ্রাচ্যে কাজে যাওয়ার জন্য। জার্মান ভাষা শিখতে পারেন স্কিলড ওয়ার্ক ভিসার জন্য, কারণ এটা জার্মানিতে যেতে হলে বাধ্যতামূলক। এরপরে স্প্যানিশ ভাষা শিখতে পারেন। এই স্প্যানিশের উপর আমি একটা কথা না বলেই পারছি না। আপনারা হয়তো জানেন না যে স্প্যানিশ ভাষায় কথা বলে, তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে 20টি দেশে 20টি দেশের জাতীয় ভাষা হচ্ছে স্প্যানিশ ভাষা। একটাতেও কি আমাদের দেশের তরুণরা যেতে পারবে না? বলুন আপনারা, একটা দেশেও যাওয়ার আপনারা যোগ্য না। খালি মোড়ে মোড়ে বসে আড্ডা দিলে আর চা খেলে হবে, রচা খেলে হবে? হবে না। ইংরেজির পর, ও আচ্ছা এটা তো আমি বলেছি, এরপরে আসেন এই স্প্যানিশ ভাষায় আপনি 20টা দেশের একটা অ্যাক্সেস আপনি পেয়ে যাচ্ছেন। কোনো প্রতিষ্ঠান, আবার আপনাদেরকে আরেকটা বিষয়ে একটু কেয়ারফুল হতে হবে যে কোন প্রতিষ্ঠানের সার্টিফিকেট আপনি নেবেন, সেই প্রতিষ্ঠানটার সার্টিফিকেট আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং গ্রহণযোগ্য কিনা এটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে। বোকার স্বর্গে বাস করলে চলবে না। আমাদের তরুণরা বড় বেশি বোকা, তারা এজেন্সির পিছনে পিছনে ছোটে আর যে যা বলে তাই বিশ্বাস করে। এই বিশ্বাসের জায়গা থেকে আমি তাদেরকে সরিয়ে আনতে চাই। আপনারা নিজের পায়ে নিজে ভর করে দাঁড়ান, নিজের উপর নিজে আস্থা রাখুন। আপনার মেধা ওর থেকে অনেক বেশি। ও হলো কমার্শিয়াল, বাণিজ্যিক।
ও আপনার থেকে বেশি জানবে কোত্থেকে? আপনি তো নিজের তাগিদে জানবেন, খুঁজে খুঁজে জানবেন, গুগল সার্চ করবেন, ইউটিউব দেখবেন, তারপরে না আপনি জানবেন, এআই দেখবেন, চ্যাট জিপিটি দেখবেন। চ্যাট জিপিটি কজন দেখেন বলেন তো, হাত তোলেন তো তরুণরা, তরুণরা তোলেন দেখি আমি কজন তরুণ চ্যাট জিপিটি সম্পর্কে জানে? মাত্র এই কটা। বড়ই বড়ই হতাশা ব্যঞ্জক, আমি না বলে পারলাম না, মাত্র 5-6টা তরুণ হাত তুলল। অথচ প্রত্যেক তরুণের দরকার জানা। আমি এই ডাক্তার সাহেবকেও বলবো তারও জানা দরকার, কারণ আমি 2জন ডাক্তারকে একেবারে তুলোধুনা করেছি এই চ্যাট জিপিটি থেকে আমাকে দেওয়া ওষুধের সাইড এফেক্ট নিয়ে। আমার ওই ড্রাইভার জানে আমি কিরকম তুলোধুনা তাদের করেছি। আমি বলেছি যে আপনি 65 বছর বয়স্ক একজন 25 বছরের ডায়াবেটিক রোগীর জন্য এই অ্যান্টিবায়োটিক কিভাবে সাজেস্ট করলেন? একজন অ্যাসোসিয়েট প্রফেসর কেন করলেন? আপনি অবাক হয়ে গেছে, বলে আপনার মতো পেশেন্ট তো আমি জীবনে পাইনি। আমি বলি আপনি পাননি, এখন থেকে পাবেন। আমি আমার এই মেসেজটাও আপনাদেরকে দিয়ে যেতে চাই। বাপ মায়ের জন্য ওষুধ নিয়ে আসেন, বাপ মায়ের জন্য ওষুধ কেনেন, জানেন না ওই ওষুধ আপনার ওই বয়সী বাবা বা মায়ের জন্য প্রযোজ্য কিনা। আমি প্রত্যেকটা ওষুধ খাওয়ার আগে আমি দেখে নেই, চ্যাট জিপিটি জিজ্ঞাসা করে নেই যে আমার বয়স এত। আমার আবার সে জিজ্ঞেস করে তোমার বয়স কত? আমি বলি বয়স 65। তোমার ডায়াবেটিস আছে? আমি বলি আছে 25 বছরে। তারপরে সে সাজেস্ট করে এই ওষুধ তুমি খেও না। বিশ্বাস করেন আমি সেই ওষুধ বন্ধ করে দিয়েছি। পরে সেই ডাক্তারকে যখন তুলোধনা করেছি তখন তিনি বলেন আপা আপা তার সাথে আমার ভালো সম্পর্ক, বলে আপা আপনি বন্ধ করে দেন, এক্ষুনি বন্ধ করে দেন। আমি বলি আপনি তাইলে আগে বলেননি কেন আমাকে জিম্যাক্সের কথা? বলে আপনার কাশিটা তো খুব অনেকদিন 1 মাস কন্টিনিউ করেছে, তাই আমি একটু পাওয়ারফুল ওষুধ দিয়েছি। আমি বলি পাওয়ারফুল ওষুধ নেওয়ার মতো পাওয়ার আমার আছে কিনা এই 65 বছরের প্রবীণার, সেটা আপনি দেখবেন না? বলে আপনারা তো বুড়ো লাগে না। আমি বলি রাখেন, আপনি রসিকতা ছাড়েন তো। এইভাবে আপনাদের কাছেও আমার দাবি, আপনারা বাবা মাকে অন্ধের মতো ওষুধ খাওয়ায়েন না। অন্ধের মতো ওষুধ খাওয়ায় আবার অসুস্থ করে আবার হাসপাতালে নিয়ে যাবেন, আবার তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করবেন। আমি দেখেছি ফ্ল্যাট বিক্রি করেও বাবা মার চিকিৎসা করতে, অসংখ্য এক্সাম্পল আমার কাছে আছে। একটি ভাষায় ফ্লুয়েন্ট হতে কত সময় লাগে আপনারাই জেনে যাবেন, আপনারাই বুঝতে পারবেন। 6 মাসের বেশি লাগে না। আচ্ছা, ইংরেজদের দেশে কি বুয়া নাই, অশিক্ষিত নাই? আছে, আমি দেখেছি। আমি যখন 94 সালে প্রথম লন্ডনে যাই তখন আমার যে বিছনা, আমার ল্যাট্রিন পরিষ্কার করতো, কিচেন পরিষ্কার করে দিয়ে যেত, আমার কাপড় চোপড় ভাঁজ করে দিত, বিছানাটা গুছিয়ে দিয়ে যেত, ঘরটাকে কার্পেটটাকে পরিষ্কার করে দিয়ে যেত। সে লাল একটা টয়োটা গাড়িতে আসতো। তার লেখাপড়ার সার্টিফিকেট ছিল না, কিন্তু সে কি টয়োটা গাড়িতে চড়ে নাই? আমি যখন অস্ট্রেলিয়াতে গিয়েছি তখন যে হ্যানকক আমাকে বলে আমি এই কদিন থাকবো না, তোমাকে আমি জানিয়ে যাচ্ছি। আমি বলি কেন? আমার ল্যান্ডলর্ড। কেন থাকবে না? বলে আমি গল্ফ খেলতে যাব। আমি বলি ও বাবা, এই গল্ফ তো খেলে আমাদের দেশের সেই রকম সচিবরা আর খেলে জেনারেলরা, ব্রিগেডিয়ার জেনারেলরা, তুমি গল্ফ খেলো? সে একজন প্লাম্বার। আমি আবার বলছি, সে একজন প্লাম্বার। আমার দেশের তরুণরা প্লাম্বারের ট্রেনিং নিয়ে ইন্টার পাস করে বিদেশ গিয়ে ওই রকম পশ লাইফ লিড করতে পারে না কি? বাংলাদেশে মুখ থুবড়েই থাকতে হবে? এই 56,000 বর্গমাইলের উপরে মুখ থুবড়ে থাকতে হবে? আর কত প্রেশার ক্রিয়েট করবে আমার তরুণরা? আমাদের দেশের তরুণরাই তো এখন সংখ্যাধিক্য। তাই আমি তাদের জন্য আজকের বক্তব্যটাকে উৎসর্গ করেছি। আমি অন্যদিকে যাচ্ছি না। বিজয় দিবসের মাহাত্ম্য, গুরুত্ব, তারপরে এই বিজয় দিবসে যে কল্যাণমুখী কাজ হাতে নিয়েছে সতর্ক, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এর জন্য। এবং তাদের সহযোগিতা করেছে সারা ফাউন্ডেশন, সতীশ ফাউন্ডেশন, আমি তাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাই। সঙ্গে সঙ্গে আমি বঙ্গবন্ধু কলেজের এখানে যিনি প্রতিনিধি আছেন তার মাধ্যমে আমি জানাতে চাই আপনার কলেজকেও আপনি অনুপ্রাণিত করেন এই সব বিষয়ে। কেবল সার্টিফিকেট নিয়ে লাভ নাই। বাবা মার উপরে প্রেশার ক্রিয়েট করেন না প্লিজ, বাবা মার উপরে প্রেশার ক্রিয়েট করেন না। আমি একজন অতিরিক্ত সচিব, যেদিন আমি উপসচিব ছিলাম আমার ছেলে মেয়ে ইন্টার পাসের পর আমার কাছ থেকে 1 টাকাও নেয়নি। বিশ্বাস করুন, আমার গাড়িতেও তারা চড়েনি, বাসে চড়তো। বলে যে ও গাড়ি তো তোমাকে সরকার দিয়েছে, আমাকে তো দেয়নি। আত্মমর্যাদা বোধ আমার সন্তানদের এত প্রখর, এত তীক্ষ্ণ। আমার গাড়িতে কোনোদিন তারা ওঠেনি, বাসে চড়তো। জয়েন্ট সেক্রেটারির ছেলে মেয়ে বাসে চড়তো, এডিশনাল সেক্রেটারির ছেলে মেয়ে বাসে চড়তো। এবং আমার ছেলে কি বলেছে